আসসালামু আলাইকুম। আপনারা সকলে অবগত আছেন, ইরান ভার্সেস ইসরায়েল এবং আমেরিকার মধ্যে একটি যুদ্ধ চলমান আছে। এই যুদ্ধে কোন পক্ষের কি চাওয়া এবং এইটা চাইতে গিয়ে তাদের লক্ষ্য পূরণ করতে গিয়ে আলটিমেট পরিণতি কি হতে পারে, সেই ব্যাপারে আজকের আমার আলোচনার মূল বিষয়। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে আপনারা থাকবেন। আমেরিকা এবং ইসরায়েলের যে চাওয়া এই যুদ্ধ থেকে, তা মোটামুটি 10টি চাওয়া তাদের সামনে রয়েছে। সর্বশেষ যে লক্ষ্যটি সেটা আমি আগে বলছি। তাদের সর্বশেষ লক্ষ্য হচ্ছে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে দখলে নিয়ে একটি বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য অর্জনের জন্য সবার প্রথম তাদের যে টার্গেট, যে বাধাগুলো তারা টের পেয়েছে যে এই বৃহত্তর একটি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে বাধাগুলো সামনে আসছে, সেই বাধাগুলোকে তারা একটি একটি করে উপড়ে ফেলতে চায়। এর মধ্যে প্রথম যে লক্ষ্যটা তারা নির্ধারণ করেছে সেটা হচ্ছে ইরানের শাসক এবং শাসন ব্যবস্থার পরিবর্তন করা। কারণ কি, ইরানকে কেন প্রথম টার্গেট করা হয়েছে? ইরান একটি শিয়া অধ্যুষিত রাষ্ট্র। চরিত্রগতভাবে ইসরায়েল ইহুদি এবং শিয়াদের তেমন কোনো পার্থক্য নেই, উভয় একই ক্যাটাগরির। ইরানেরও লক্ষ্য হচ্ছে, আলটিমেট ইরানের যে লক্ষ্য সেটা একটু বলে নিই। তাদেরও লক্ষ্য হচ্ছে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে দখলে নিয়ে, বিশেষ করে চীন, রাশিয়া তাদের সহযোগিতা একটা মিত্রশক্তি গঠন করে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর নিয়ন্ত্রণ ইরান নিজের করে নিতে চায়। অর্থাৎ ইরানই একমাত্র শাসক হিসাবে প্রতিষ্ঠিত হতে চায়। ঠিক একই লক্ষ্য আবার ইসরায়েলেরও রয়েছে। ইসরায়েলও চায় মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে একটি বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তো এই জন্য সবার আগে দরকার ইরানের শাসক এবং বর্তমান যে ইসলামী শাসন ব্যবস্থা রয়েছে শিয়া ধারার, সেটার পরিবর্তন করা। কখনোই ইসরায়েল এবং আমেরিকা চায় না ইরান তার প্রাযুক্তিক সক্ষমতা হারিয়ে ফেলুক, অথবা ইরান তার সব ধরনের সমরাস্ত্র ধ্বংস করে ফেলুক। কারণ ইরানের এই শক্তিগুলো আলটিমেট কয়েকদিন পরেই মধ্যপ্রাচ্যের অন্যান্য রাষ্ট্রের বিরুদ্ধে কাজে লাগাতে হবে। সেই লক্ষ্যে তারা জাস্ট ইরানের শাসক এবং শাসন ব্যবস্থার পরিবর্তন চায়। আপনাদের ভালো করে বর্তমান ডোনাল্ড ট্রাম্পের কথাগুলো আপনারা খেয়াল করেন, সে এখনো বলছে নতুন শাসকদের সাথে আমি আলোচনায় আগ্রহী। তাদের মূল লক্ষ্য ইরানের অস্ত্র এবং সামরিক শক্তি বা সক্ষমতা মোটেও নয়। তাদের মূল লক্ষ্য হচ্ছে ইরানে একটা তাবেদার শাসক বসানো, এবং যেই শাসক পরবর্তীতে তাদের সাথে এক হয়ে, ইসরায়েলের সাথে এক হয়ে মধ্যপ্রাচ্যের অন্যান্য রাষ্ট্রগুলোকে ধ্বংস করবে। দ্বিতীয় লক্ষ্য হচ্ছে, প্রতিবন্ধক হচ্ছে একটা বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে দ্বিতীয় প্রতিবন্ধক হবে তুরস্ক। এই দ্বিতীয় প্রতিবন্ধকতাকে ওমিট করার জন্য, প্রতিবন্ধকতাকে দূর করার জন্যে ইরানকে তাদের অনুকূলে আনা খুবই প্রয়োজন। একটা অনুকূলে শাসক রাখা খুবই প্রয়োজন। তাতে করে তুরস্কে আক্রমণ করলে তার আশপাশ থেকে আর কোনো ধরনের প্রতিবন্ধকতার কোনো ধরনের সম্ভাবনাই থাকবে না। মূলত সেই কারণেই ইরানের শাসক এবং শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য যুদ্ধ শুরু হয়েছে। তাদের আরেকটা লক্ষ্য হচ্ছে বিশ্বে এমন একটা বার্তা দেওয়া যে আমেরিকা এবং ইসরায়েল বা তাদের মিত্রশক্তি যদি একত্রিত কোনো সিদ্ধান্ত নেয়, তা প্রতিহত করার কোনো শক্তি কারণেই, বিশেষ করে মধ্যপ্রাচ্যের কোনো রাষ্ট্রের নেই। এই একটা মেসেজ যদি দিতে পারে, তাহলে যেটা হবে, মধ্যপ্রাচ্যের অন্যান্য রাষ্ট্রগুলো একত্রিত হবে। তারা প্রচুর পরিমাণ অস্ত্র কেনার চেষ্টা করবে আমেরিকা থেকে, যে অস্ত্রগুলো আমেরিকা ইচ্ছা করে যে কোনো সময় লক করে দিতে পারে। আমেরিকার বিরুদ্ধে কোনো একটা আমেরিকান অস্ত্রে কাজ করবে না। সেটা যত চেষ্টায় মধ্যপ্রাচ্যের লোকজন করুক না কেন, শেষ পর্যন্ত সেটা নিষ্ফল প্রচেষ্টা হবে। তো এই একটা বার্তা দিয়ে সমস্ত বিশ্বকে বোঝাতে চাচ্ছে ইরানকে আমরা ধ্বংস করে দিয়েছি, বা ইরানকে আমরা শাসন ব্যবস্থা পরিবর্তন করে দিয়েছি, তোমরা আমাদের সাথে আনুগত্য করো। এদিক সেদিকে ওই রাশিয়া চীনের দিকে ঘোরাফেরা করলে তোমাদের কোনো লাভ হবে না। মূলত এরকম একটা মেসেজ তারা দিতে চায়। সবচেয়ে বড় যে বিষয়টি সেটা হচ্ছে চীন এবং রাশিয়া পরস্পরের খুব কাছাকাছি এসেছে। যে পরাশক্তিগুলো রয়েছে আমেরিকা, ইসরায়েল এবং তার মিত্র শক্তির যে বর্তমান পরাশক্তি ডেভেলপ করেছে, সেটার বিপরীতে আরেকটি শক্তি তৈরি হচ্ছে, সেটা হচ্ছে চীন এবং রাশিয়া, পাশাপাশি অন্যান্য সমর্থক রাষ্ট্র যেমন কিউবা, তারপরে রয়েছে ইরান, এবং আমেরিকা বিদেশি যে রাষ্ট্রগুলো রয়েছে, তাদের একটি শক্তি ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। বিশেষ করে চীন এবং রাশিয়া ডলারের ব্যবহার কমিয়ে দিচ্ছে। চীনের যেহেতু বাণিজ্যিক অবদান সারা বিশ্বে অনেক বেশি, ফলে চীন যখন তাদের নিজস্ব ইউয়ান মুদ্রায়
লেনদেন করছে তখন ডলারের মূল্যমান ধীরে ধীরে হ্রাস পাচ্ছে এবং আমেরিকান অর্থনীতি ভঙ্গুর হয়ে পড়ছে। আর যুদ্ধ বিশ্বে চলমান না থাকলে কখনোই তাদের অস্ত্র বিক্রি চলবে না। সুতরাং অস্ত্র বিক্রি বাজারকে চাঙা করা, একই সাথে চীন এবং রাশিয়ার যে ডলার ভিত্তিক অর্থনীতির পেট্রো ডলারের বিপরীতে ইউয়ান ভিত্তিক বা রুবল ভিত্তিক যে অর্থনীতির চিন্তা চলছে বা ব্রিক্সের যে চিন্তা চলছে সেটাকে অঙ্কুরে বিনষ্ট করে দেয়া এই যুদ্ধের অন্যতম একটি লক্ষ্য। আপনারা জানেন চীন এবং রাশিয়া তাদের বাণিজ্যে যাবতীয় প্রোগ্রাম এবং বিনিয়োগ স্থাপন করেছে এই ইরান তুরস্ক কেন্দ্রে। তাদের মূল লক্ষ্য হচ্ছে ইরান। ইরান থেকে সবচেয়ে বেশি তেল ক্রয় করে হচ্ছে চীন। সুতরাং আমেরিকার পরাশক্তি হিসেবে টিকে থাকার বড় যে চ্যালেঞ্জ সেটা হলো ডলারকে শক্তিশালী রাখা। সেই ডলারের ধীরে ধীরে দরপতন এবং ডলারের প্রতিদ্বন্দ্বী হিসাবে অন্য একটি মুদ্রা এসে যাওয়া, এটাকে প্রতিহত করার জন্যেই ইরান আক্রমণ একেবারে অবসম্ভাবী হয়ে পড়েছিল এবং সেই জন্য ইরান আক্রমণ হয়েছে। না, আমি আগেই বলেছি যে চীন এবং রাশিয়া, ইরান, অন্যান্য যে আরেকটা পরাশক্তি গড়ে উঠছে, এই পরাশক্তি যেন কখনোই শক্তিশালী হতে না পারে, এই জন্য অপেক্ষাকৃত দুর্বল শক্তিগুলোকে আগে এই চীন এবং রাশিয়া থেকে সরিয়ে দেয়া, এটা হচ্ছে এটার এই যুদ্ধের অন্যতম একটি লক্ষ্য। আপনারা লক্ষ্য করবেন আফগানিস্তানে হেরে যাওয়ার পর থেকেই, বিশেষ করে আফগানিস্তানে যুদ্ধ করেছিল আমেরিকা, ন্যাটো, ইউক্রেন, ভারত এবং অন্যান্য যে জাতিসংঘভুক্ত অন্যান্য সকল রাষ্ট্রগুলো এখানে যুক্ত হয়েছিল, সৈনিক দিয়েছিল প্রায়। তো তাদের সম্মিলিত সকলের প্রচেষ্টা যখন ব্যর্থ হয়ে আফগানিস্তান ছেড়ে যেতে হয়, এরপর থেকেই আমেরিকার প্রভাব ধীরে ধীরে বিশ্বের মধ্যে হ্রাস পেতে থাকে এবং পুনরায় তাদের প্রভাবকে পুনরুদ্ধার করাটা বিশ্বের মোড়ল হিসাবে অবসম্ভাবী হয়ে পড়েছিল। ফলে মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব অটুট রাখা এবং তাদেরকে বিশ্ব পরাশক্তি হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য ইরানকে আক্রমণ করে একটা নজির স্থাপন করা তাদের জন্য খুবই অত্যাবশ্যক ছিল। এই কারণেও তারা এই ইরান আক্রমণ করেছে। মধ্যপ্রাচ্যে যে সমস্ত আরব রাষ্ট্রগুলো আছে তাদেরকে একটা মেসেজ দেয়া যে আমেরিকা এবং ইসরায়েলের বাইরে যাওয়ার তোমাদের কোনো সুযোগ নেই, চীন রাশিয়ার দিকে তোমরা নাড়াচাড়া করবে না, তোমরা অলওয়েজ আমাদের সাথে থাকো, আমাদের গোলামি করো, আমাদের কথায় ওঠো, তোমরা নিরাপদ। যখনই তোমরা আমার এরিয়া থেকে বাইরে যাওয়ার চেষ্টা করবে তখনই তোমাদের ক্ষমতা, তখনই তোমাদের নেতৃত্ব সবকিছু নষ্ট করে দেওয়া হবে এবং তোমাদের দেশকে দখলে নিয়ে যাওয়া হবে। এরকম একটা মেসেজ মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর দিকে তারা দিয়ে দিয়েছে। এবং একই সাথে যেটা আরো একটা কাজ করছে সেটা হচ্ছে যে দেখেন এই ইরান যুদ্ধে অলরেডি মধ্যপ্রাচ্যের সকল রাষ্ট্রগুলোকে ইরানের বিরুদ্ধে তারা নিয়ে আসতে সক্ষম হয়েছে। এমনিতেই যেহেতু ইরানের লক্ষ্য হচ্ছে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে দখলে নিয়ে একটি ওই পারস্য সাম্রাজ্যের মতো একটি বিশাল সাম্রাজ্য, যেটা ইসরায়েলেরও উদ্দেশ্য যে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে দখলে নিয়ে তারা একটা গ্রেটার ইসরায়েল করবে, ঠিক ইরানেরও লক্ষ্য হচ্ছে যে মধ্যপ্রাচ্যের যাবতীয় এই যে মুনাফিক এবং দুর্বল রাষ্ট্রগুলো রয়েছে এগুলোকে দখল করা। একটা প্রকৃতপক্ষে ইসরায়েলের উপস্থিতি না থাকলে এবং আমেরিকান ঘাঁটিগুলো যদি আশেপাশে না থাকে, ইরানের জন্য মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো দখল করে নেওয়াটা মাত্র 7 দিনের কাজ। 7 দিনের মধ্যে ইচ্ছা করলে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে ইরান দখলে নিতে পারবে। তো এই লক্ষ্যে ইরানও যেমন চাচ্ছে, আবার ইসরায়েলও একই লক্ষ্যের দিকে এগোচ্ছে। মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো মূলত শুকনা পাতার মতো, এদের নিজস্ব কোনো অস্তিত্ব নেই, এরা অন্যের উপর ভর করেই বেঁচে থাকে। যাই হোক, এই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর নির্ভরশীলতা যেন আরো বেশি পরিমাণে আমেরিকার প্রতি হয়, ইসরায়েলের প্রতি হয়, তাদের প্রতি আনুগত্য যেন একটা সহজভাবে পাওয়া যায়, এই জন্য মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে বোঝানো যে দেখো ইরান তোমাদের আরো গ্রেট শত্রু, ইরান তোমাদেরকে আক্রমণ করেছে, তোমাদের উপরে বম্বিং করছে, সুতরাং তোমরা আমাদের বাইরে যাওয়ার চেষ্টাও করো না, তাহলে ভুল হবে। ইরান যুদ্ধের মাধ্যমে, আমেরিকা এবং ইসরায়েল মূলত এই যুদ্ধের মাধ্যমে এগুলো অর্জন করতে চায়। তো এই যুদ্ধটাকে যে কোনো মূল্যে আমেরিকা এবং ইসরায়েল চাচ্ছে এটা বিশ্বময় ছড়িয়ে দেয়, বিশ্বময় এটাকে ছড়িয়ে দেয়। এতে তাদের অনেকগুলো লক্ষ্য অর্জিত হবে একই সাথে। প্রত্যেকটা রাষ্ট্র অস্ত্র কেনার জন্য আরো বেশি আগ্রহী হবে, অস্ত্রের বাজার বিস্তৃত হবে, বিশ্বের শাসন ব্যবস্থা একটা গুরুতর পরিবর্তন আসবে, যেটার আলটিমেট নিয়ন্ত্রণ বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলোর হাতেই যাবে বলে তাদের ধারণা। আবারও বলছি, সবশেষ এই যুদ্ধের লক্ষ্য হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের বর্তমান যে
মুরলীপনা আছে, এই মুরলীপনা ধরে রাখা, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোতে আরও বেশি পরিমাণে অস্ত্র বিক্রি করা, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো থেকে আরও বেশি পরিমাণে আনুগত্য আদায় করা এবং এই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর এই দুর্বলতা ব্যবহার করে চূড়ান্তভাবে লক্ষ্য হচ্ছে তুরস্ক এবং পাকিস্তানকে একে একে দুইটাকেই ধ্বংস করা হবে। প্রথমে ইরানকে ধরা হয়েছে, ইরান হয়তো আর 7 দিন টিকে থাকতে পারে অথবা 15 দিন, এর মধ্যে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন আসবে হয়তো। এর পরবর্তীতে তারা তুরস্ক অথবা পাকিস্তান দুটোর মধ্যে যে কোনো একটাকে, অলরেডি পরিকল্পনা কমপ্লিট হয়ে গেছে, দুটোর মধ্যে যে কোনো একটাকে ধরবে। আমার ধারণা যে তুরস্ককে আগে ধরবে না, আগে পাকিস্তানকে ধরবে, তারপরে তুরস্ককে ধরবে, অথবা উল্টোটা হতে পারে, দুইটার মধ্যে যেটা তাদের অনুকূল হবে। তারপরে তুরস্কের বিস্ফোরাটা, তুরস্ককে যদি এখান থেকে তুরস্কের শাসন ব্যবস্থা পরিবর্তন করতে ফেলে ফেলতে পারে, আবদুল্লাহ গুলের মতো একজন গোলামকে যদি এখানে বসানো যেতে পারে, তাহলে মোটামুটি মধ্যপ্রাচ্য দখলে নেওয়া ইসরায়েল এবং আমেরিকার জন্য মাত্র 24 আওয়ার্সের ব্যাপার। 24 ঘন্টার মধ্যে এই মুনাফিক সরকারগুলো নিজেরাই রাষ্ট্র তুলে দিবে ইসরায়েল এবং আমেরিকার হাতে। সুতরাং বাকি হিসাব নিকাশ তারা শেষ করেছে, তাদের কাছে একটা নিজস্ব প্রযুক্তির একটা ক্ষেপণাস্ত্র পর্যন্ত নেই তুরস্ক এবং ইরান ছাড়া, সবে আমেরিকা থেকে আনে। আমেরিকা এবং ইসরায়েল এগুলো জাস্ট লক করে দেবে, একটা অস্ত্র কাজ করবে না, এমনিতেই শাসন ব্যবস্থা ওরা ছেড়ে দেবে। মধ্যপ্রাচ্য দখলে নিয়ে একেবারেই সাধারণ ব্যাপার। এখন যে বিষয়টা যে পাকিস্তানের হাতে রয়েছে পারমাণবিক বোমা এবং ইরান মোটামুটি যদি শাসন ব্যবস্থা পরিবর্তন করা যায়, তুরস্ককে যদি নিয়ন্ত্রণে আনা যায়, এই তিনটা শক্তি এখানে না থাকলে বাকি চীন এবং রাশিয়ার সাথে স্বার্থ সংশ্লিষ্ট কিছু বিষয় নিয়ে একটু দেনাপানা করে নেবে, তারা হিসাব নিকাশ করে কিছু অর্থনৈতিক সুযোগ সুবিধা দিয়ে নিবে, ফলে রাশিয়া এবং চীন অর্থনৈতিক সুবিধা পেলে তারা থেমে যাবে। কারণ সব শেয়ালের একই ডাক, হুক্কা হওয়া। তাদের মূল লক্ষ্য হলো অর্থনৈতিক সচ্ছলতা এবং নিজেদের প্রভুত্বকে টিকিয়ে রাখা। তো আমরা এর পরবর্তী যেটা জানবো সেটা হচ্ছে যে আমরা যদি দেখি ইরান এখান থেকে কি কি অর্জন করতে চায় এই যুদ্ধের মাধ্যমে, ইরান কেন এত বেশি সমরাস্ত্র অর্জনের দিকে মনোযোগী হলো। দীর্ঘদিন যাবৎ ইরানের উপরে অর্থনৈতিক অবরোধ থাকা, তেল বিক্রি করা, বাণিজ্য অবরোধ, নানা ধরনের অবরোধ সত্ত্বেও এত ঝুঁকি নিয়ে তারা কেন অস্ত্র উৎপাদনে এত মনোযোগী হলো। ইচ্ছা করলে একটু অন্যান্য মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর মতো একটু আপোষ করে নিয়ে আরামসে এখানে রাষ্ট্র পরিচালনা করতে পারতো। আগেও তো আমেরিকা আর ইরান একেবারে বন্ধু ছিল, কেন ইরান এই ঝুঁকিটা নিয়েছে? আসুন এই বিষয়গুলি আলোচনা করি। তো এখানে ইরানের মূল লক্ষ্য হচ্ছে, আগেই বলেছি, মধ্যপ্রাচ্যের এই দুর্বল রাষ্ট্রগুলোকে দখলে নিয়ে একটি পারস্য সাম্রাজ্যের মতো, তাদের যে ঐতিহ্যবাহী পারস্য সাম্রাজ্য, এরকম একটি শিয়া সাম্রাজ্য গঠন করা। মূলত তারা ফাতিমের রাষ্ট্রে, ফাতিমের যে শাসন আমল রয়েছে, ফাতিমের সাম্রাজ্যের মতো একই রকম একটা সাম্রাজ্য প্রতিষ্ঠিত করতে চায়, যেখানে মুসলমানদের একটা অংশেরও সমর্থন থাকবে, একই সাথে পাশ্চাত্যের সাথেও বা অন্যদের সাথেও মানে অনেকটা যোগসাজশ করে তারা এটা করতে পারবে। এক্ষেত্রে যেহেতু আমেরিকা এবং ইসরায়েলেরও একই লক্ষ্য, তারাও মধ্যপ্রাচ্যকে দখলে নিতে চায় এবং ইরানও মধ্যপ্রাচ্যকে দখলে নিতে চায়, তাই ইরানের প্রয়োজন পড়ছে চীন এবং রাশিয়ার মতো পরাশক্তির আশ্রয় গ্রহণ করা। ইরান, চীন, রাশিয়া এবং তাদের মিত্র শক্তির সাথে একত্রিত হয়ে সমস্ত ঝুঁকি নিয়ে হলেও, আমেরিকার একটা স্বতঃসিদ্ধ বিষয় রয়েছে, সেটা হলো সময় পরিবর্তিত হয়। আমরা টাইম ইউল জিপসিমের একটা পড়েছিলাম যে সময় সবসময় একটা দিকে অতিবাহিত হয় না, এক এক সময় এক একটা সিটিকে, এক একটা সাম্রাজ্যকে উপরে তুলে আনে। ইরান এটা জানে যে টুডে অর টুমোরে আমেরিকার পতন ঘটবে এবং চীন এবং রাশিয়া সামনে ফ্রন্টে আসবে। সুতরাং আমি যদি চীন এবং রাশিয়ার সাথে একত্রিত হয়ে প্রচুর পরিমাণে শক্তিশালী হতে পারি, তাহলে আমেরিকা এবং ইসরায়েলের, এখান থেকে ইসরায়েলকে আমি তাড়িয়ে দিতে পারলে মধ্যপ্রাচ্য দখলে নিতে পারবো। এই লক্ষ্য অর্জন করার জন্যেই মূলত ইরান সমস্ত ঝুঁকি নিয়ে সব ধরনের তথ্য প্রযুক্তি এবং অনেকটা বিনামূল্যে চীনকে প্রচুর পরিমাণে তেল সরবরাহ করে আসছে, রাশিয়াকে বিভিন্ন ধরনের প্রযুক্তি, অন্যান্য বিষয়ে রাশিয়ার সাথে বিনিময় করেছে, রাশিয়াকে সমর্থন করেছে কামিকাজি ড্রোন দিয়ে, বিভিন্নভাবে ড্রোন দিয়ে, ক্ষেপণাস্ত্র দিয়ে। তো এটা হচ্ছে ইরানের মূল লক্ষ্য। আর তাদের পরবর্তী যে লক্ষ্য, এই শিয়া মতাদর্শটাকেই মুসলমানদের একমাত্র মতাদর্শ হিসাবে প্রতিষ্ঠা করা এবং ফাতিমীয় শাসনের মতো করে, আমি আগেই বলেছি, একটা শিয়া খিলাফত প্রতিষ্ঠা করা সারা বিশ্বে।
বাকি যে অংশটা থাকবে, যেমন চীন, রাশিয়া বা অন্যান্য নেতৃত্ব, তাদের সাথে ক্ষমতার একটা ব্যালেন্স করে দীর্ঘমেয়াদী একটা সাম্রাজ্যের মতো করে, পারস্য সাম্রাজ্যের মতো করে একটা শাসন ব্যবস্থা চালিয়ে যাওয়া। এটা হচ্ছে ইরানের মূল লক্ষ্য। যেহেতু মধ্যপ্রাচ্যকে দখল করাই ইরান এবং ইসরায়েল উভয়েরই লক্ষ্য, তাই উভয় একজন আরেকজনকে মূলত একেবারে মূলোৎপাটন করে দিতে চাচ্ছে, একজন আরেকজনকে রাখতেই চাচ্ছে না। তো সবচেয়ে ভালো হলো যে অনুগত শাসক প্রতিষ্ঠা করতে পারা। ইতিমধ্যেই ইসরায়েল এবং আমেরিকা যেটা অর্জন করেছে সেটা হলো মধ্যপ্রাচ্যের মুনাফিক রাষ্ট্রগুলোকে বুঝাতে সক্ষম হয়েছে যে ইরান তোমাদের গুরুতর শত্রু, আমরা না থাকলে ইরান তোমাদেরকে দখল করে নেবে। সুতরাং বাকি মেসেজ ক্লিয়ার, আমাদের কাছ থেকে প্রচুর অস্ত্র কিনো, আমাদের সাথে সম্পর্ক আরো জোরদার করো, ডলারেই তোমরা তোমাদের তেল বিক্রি করো, আমাদের সাথে যত সম্পর্ক আছে সব রাখো, হ্যাঁ, অন্যান্য যেগুলো আছে সব এগুলো ঠিক রাখা। এ অলরেডি অর্জন করেছে এবং ইরান তাদের লক্ষ্য অর্জনের জন্য কাজ শুরু করে দিয়েছে। যদি আমার যদি অনুমান ঠিক হয়, চীন এবং রাশিয়া যদি এখানে কোনোভাবে যুক্ত হয়, তাহলে আমেরিকা এবং ইসরায়েলকে মুছে ফেলবে এখান থেকে। আলটিমেট মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইরান তাদের দখলে নিয়ে নেবে। মাঝখানে আরো দুটো কাটা আছে, একটা হচ্ছে তুরস্ক আর একটা হচ্ছে পাকিস্তান। অলরেডি পাকিস্তানের সাথে রাশিয়ার সম্পর্ক মোটেও ভালো না, এমনকি চীনের সাথে ভালো থাকলেও স্বার্থগত কারণে কখন কি হবে তা আদৌ বলা যায় না। অর্থনৈতিক সুবিধা দিলে হয়তো চীনও পাকিস্তানকে পরিত্যাগ করতে পারে। তো এটা হচ্ছে মূলত দুইজনের চাওয়া। এগুলো আসলে বাস্তবে কি হতে পারে, যুদ্ধ চেয়েছে যে আমরা আরব দখল করে নিয়ে আমরা এই করব সেই করব, গ্রেটার ইসরায়েল করব। ইরান চিন্তা করেছে আমরা আরব দখল করে নিয়ে এটা ফাতিমের সাম্রাজ্য আবার প্রতিষ্ঠা করব, আমরা পারস্য সাম্রাজ্যের মতো আবার একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করব। বাস্তবে কি হতে পারে? বাস্তবে খেয়াল করেন, ইতিমধ্যেই ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এই যুদ্ধের ফলে সারা বিশেষ করে প্রায় 50,000-এর মতো ইহুদি রাশিয়া থেকে এসেছে। ইউক্রেনের ইহুদিরা ইসরায়েলে চলে এসেছে, রাশিয়া থেকে ইহুদিরা ইসরায়েলে চলে এসেছে। আবার এখন আক্রমণের মুখে একটা বিপুল পরিমাণ আপনার ইহুদিরা বসবাস করে হচ্ছে ইরানে, আপনারা এটা জানেন। হ্যাঁ, বিপুল পরিমাণ একটা জনশক্তি ইহুদি বসবাস করে ইরানে। তারাও কিন্তু ইরান ছেড়ে আস্তে আস্তে তাদের ইসরায়েলে চলে আসতেছে। তার একটা মেসেজ, এটা ক্লিয়ার যে বাস্তবিক যেটা হচ্ছে, সমস্ত বিশ্বের ইহুদিরা তাদের যে বর্তমান রাষ্ট্র ইসরায়েলে চলে আসছে। এখন যেটা হতে পারে, যেই চিন্তাটা আমি এতক্ষণ বললাম, ইরান করেছে আলাদাভাবে, ইসরায়েল করেছে আলাদাভাবে, মুসলমানরা একতাবদ্ধ হওয়ার একটা সুযোগ পাবে। তারা চিন্তা করবে একে একে আমাদের সবাইকে ধরবে, ইসরায়েলও ধরবে আমাদেরকে, আমেরিকাও ধরবে, সুযোগ পেলে ইরানও আমাদেরকে ধরবে। সুতরাং আমাদের সময় এসেছে এখন ইরান এবং আমেরিকা ইসরায়েলের হাত থেকে বেঁচে গিয়ে আমাদের আলাদা একটা শক্তি হিসাবে গঠন করা। সেক্ষেত্রে আমার ধারণা রাশিয়ার সাথে একটা চুক্তি হতে পারে আরব লীগের সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর। এটা খুবই সম্ভাবনাময়। তবে পাকিস্তান একা পড়ে যাবে, মোস্ট প্রবাবলি পাকিস্তান একা পড়ে যেতে পারে, এবং পাকিস্তানের সাথে আলটিমেট একটা যুদ্ধ, আমাদের তো গাজওয়াতুল হিন্দ বলাই আছে না, এটা হয়ে যাবে। আরেকটা যেটা হচ্ছে, ইসরায়েল এবং আমেরিকার যে প্রযুক্তিগত দুর্বলতা, অর্থাৎ দেখেন প্রায় 27টা সামরিক স্থাপনা, হ্যাঁ, যেগুলো সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত, এগুলোতে ইরান নির্ভুল আঘাত করতে সক্ষম হয়েছে। তার মানে কি হলো, তাদের যে পেট্রিয়ট অথবা আয়রন ডোম অথবা অন্যান্য যে ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, এগুলো ঠিকমতো কার্যকর নয়। হ্যাঁ, তাদের এই প্রযুক্তিগত দুর্বলতা প্রকাশ পেয়েছে। ইতিমধ্যেই F-15, 3টা F-15 ভূপাতিত হয়েছে কুয়েতে, নিজেরাই যদিও করেছে, কিন্তু নিজেরাও যে করতে পারে এটাই একটা প্রমাণ। তারপরে ধরেন আরে যেটা করবে সেটা হলো, এই চীন এবং রাশিয়া তাদের শক্তি আরো প্রচন্ড পরিমাণে বৃদ্ধি করবে এই যুদ্ধের ফলে। চীন এবং রাশিয়াও টের পাচ্ছে যে আমাদের মিত্র যারা আছে তাদেরকে যদি আমরা ধরে না রাখি, অথবা আমরা যদি একেবারে প্রচুর পরিমাণে একতাবদ্ধ না হই, আলটিমেট আমাদেরকেও শেষ করে ফেলবে এই আমেরিকার নেতৃত্বাধীন যে জোট রয়েছে এগুলো। সুতরাং তারাও তাদের এন্টি আমেরিকান যারা আছে সবাইকে নিয়ে আরো একেবারে প্রকাশ্যে খোলামেলা তারা একতাবদ্ধ হবে, এবং এটা হবেই হবে। আর যখনই দুইটা পরাশক্তি হবে, একটা হলো চীন রাশিয়ার নেতৃত্বাধীন একটা অংশ যে রাষ্ট্রগুলো থাকবে, আরেকটা হচ্ছে আমেরিকা ইসরায়েলের নেতৃত্বাধীন আরেকটা অংশ।
এই দুইটা অংশ প্রচুর পরিমাণে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। তখন আর আলাদা অস্তিত্ব কোথাও পাবে না, স্রেফ দুইটা অস্তিত্ব, নিউট্রাল কোনো রাষ্ট্র থাকবে না। এই দুইটার মধ্যে কোথাও না কোথাও ঢুকতে হবে, না হলে তেল যাবে না, না হলে অন্যান্য বৈশ্বিক বাণিজ্য হবে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। এবং বাইবেলে বর্ণিত যে আর্মাগেডন আর ইসলামিক হাদিসের ভাষায় মালহামা, সেই মালহামা জন্য একদম সারা বিশ্ব প্রস্তুতি নিচ্ছে এবং নিবে। এটা একটু দেরি হতে পারে, তারপর এটা হবে। আর সবশেষে মালহামা যখন শুরু হয়ে যাবে, চূড়ান্ত যুদ্ধ যখন, তৃতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হবে, তো এরপরেই সারা বিশ্ব হয়ে যাবে আপনার পাসপোর্টবিহীন, কোনো রাজনৈতিক ব্যারিয়ার থাকবে না, এক দেশের আর দেশে কোনো সীমানা থাকবে না, এমন একটা একক রাষ্ট্র পৃথিবীতে আবার প্রতিষ্ঠিত হবে। যারা এতক্ষণ আমার সাথে আমার আলোচনাগুলো শুনলেন, কি হবে যেগুলো কথা বলেছি এগুলোর ক্ষেত্রে আল্লাহ আলেম, আল্লাহ সবচেয়ে ভালো জানেন। তবে আমরা জাস্ট কিছু আমাদের প্রফেসি থাকে, কিছু অনুমান থাকে, সেই অনুমানের ভিত্তিতে কথাগুলো বলেছি। আমারগুলো ভবিষ্যৎগুলো সত্য নাও হতে পারে, আর বাস্তব যেটা হচ্ছে এগুলো তো বাস্তবই। তো আমার সাথে থেকে এতক্ষণ কথা শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।